প্রাচীন সব রূপকথা থেকে শুরু করে আজকের খবরের কাগজের শিরোনাম পর্যন্ত সাগর কিন্তু বরাবরই মানুষের ভয়, শক্তি আর নৈতিকতার নানা প্রশ্নের এক বিশাল ক্যানভাস। চলুন আজ আমরা এটাই বোঝার চেষ্টা করি কিভাবে এই বিশাল সমুদ্র আমাদের সমাজেরই একটা প্রতিচ্ছবি হয়ে ওঠে। আচ্ছা, বিষয়টার গভীরে যেতে হলে শুরুটা করা যাক দুটি পৌরাণিক সামুদ্রিক প্রাণী দিয়ে। এরা আসলে দুই ধরনের আলাদা শক্তির প্রতীক। প্রথমে আসছে লেভায়াথান। ভাবুন তো, লেভায়াথান রাজনৈতিক দর্শনে এই নামটা ব্যবহার করা হয় একটা বিশেষ জিনিস বোঝাতে, আর সেটা হলো একটা সার্বভৌম রাষ্ট্রের অপ্রতিরোধ্য ক্ষমতা, যার একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমানা আছে। কিন্তু আজকের এই আধুনিক বিশ্বে সমুদ্রের গভীর থেকে যেন উঠে আসছে সম্পূর্ণ নতুন এক দানব, যার নাম ক্র্যাকেন। এই ক্র্যাকেন হল আজকের দিনের সেই সব বিশ্বব্যাপী রাষ্ট্রহীন শক্তির প্রতীক, যারা ঠিক রাষ্ট্রের মতোই শক্তিশালী, কিন্তু কোনো দেশের সীমানায় বাধা নয়। যেমন ধরুন বড় বড় বহুজাতিক কর্পোরেশনগুলো। আর এই দুই শক্তির মধ্যে পার্থক্যটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। মানে দেখুন, লেভায়াথান বা রাষ্ট্রের পরিচয় হলো তার সীমানা দিয়ে, আর অন্যদিকে ক্র্যাকেনের পরিচয় হলো তার সীমাহীনতা দিয়ে। একটা আর একটা ঠিক উল্টো। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে, যখন এই বিশাল শক্তিগুলো মানে রাষ্ট্র বা কর্পোরেশন যখন তাদের বানানো নৈতিকতার বর্ম সমুদ্রে মানুষের জীবন বাঁচাতে পুরোপুরি ব্যর্থ হয়, তখন ঠিক কি ঘটে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা চলে আসি আমাদের পরের আলোচনায়। দেখব কিভাবে নিয়ন্ত্রণের সব ব্যবস্থা যখন ভেঙে পড়ে, তখন শান্ত সমুদ্রই হয়ে ওঠে এক নৈতিক সংকটের ভয়ঙ্কর মঞ্চ। আসলে সমুদ্রে ঘটে যাওয়া দুর্যোগের গল্প বলার এই চল কিন্তু আজকের নয়, শত শত বছর ধরে এটা চলে আসছে। ভাবা যায়, সেই ১৭ শতকে পর্তুগালে এক ধরনের দড়ির সাহিত্য বিক্রি হতো, যা ছিল জাহাজডুবির খবরের প্রথম রূপ। তারপর ১৮ শতকে জর্জ ম্যানবি তো জাহাজডুবির ছবি আঁকিয়েছিলেন তার জীবন রক্ষাকারী যন্ত্র প্রচারের জন্য। আর এখন তো 24/7 নিউজ সাইকেলের যুগে যে কোনো সামুদ্রিক বিপর্যয় মুহূর্তেই একটা গ্লোবাল মিডিয়া ইভেন্ট হয়ে যায়। এরকম ভয়ঙ্কর বিশৃঙ্খলার মুহূর্তে যখন জীবন মৃত্যু পায়ের নিচে, তখন কিন্তু একটা অলিখিত নিয়ম সামনে চলে আসে। এটাই বার্কেনহেড ড্রিল। সহজ কথায়, নারী ও শিশুদের প্রথমে। এটা যেন সামুদ্রিক দুনিয়ার পেশাগত নৈতিকতার একটা সর্বোচ্চ মানদণ্ড। কিন্তু প্রশ্ন হল, এই মহান আদর্শ কি সবসময় কাজ করে? আর যখন করে না, যখন নিয়মটা ভেঙে যায়, তখন একজন সাধারণ মানুষের কি হয়? পেশাগত দায়িত্ব আর নিজের জীবন বাঁচানোর তাগিদ, এই দুটোর সংঘাতে শেষ পর্যন্ত যেতে কে? এই জটিল প্রশ্নের উত্তরটা হয়তো বাস্তবে খুঁজে পাওয়া কঠিন, তাই চলুন আমরা একটু সাহিত্যের জগতে ডুব দিই, কারণ লেখকরা প্রায় এই ধরনের নৈতিক দ্বিধার একেবারে গভীরে চলে যান। যেমন ধরুন জোসেফ কনরাডের বিখ্যাত উপন্যাস লর্ড জিম। উপন্যাসের একজন তরুণ ফার্স্টমেট যে এক মুহূর্তে তার জাহাজ, তার দায়িত্ব, তার পেশার কোড সবকিছু ছেড়ে দিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। তার নিজের মুখে শোনা যাক সেই মুহূর্তের কথা। ব্যাপারটা কিন্তু এত সহজ না। মানে জিমের ওই ঝাঁপ দেওয়াটা শুধু ভয় পেয়ে পালিয়ে যাওয়া ছিল না, এটা ছিল তার থেকেও অনেক গভীর কিছু, একটা চরম মনস্তাত্ত্বিক ভাঙ্গনের মুহূর্ত, যেখানে তার নিজের ওপর আর কোনো নিয়ন্ত্রণই ছিল না। জাহাজে নাবিকরা যখন একজন মৃত ইঞ্জিনিয়ারের উদ্দেশ্যে লাভ দাও বলে চিৎকার করছিল, তখন জিমি সেই ডাকে সাড়া দেয়। শুধু কনরাড নন, ফ্রান্স কাফকার লেখাতেও আমরা এই থিমের ছায়া দেখতে পাই। কাফকার চরিত্ররা কিন্তু সমুদ্রের জলে ডোবে না, তারা ডুবে যায় নিয়মের জালে, আমলাতন্ত্রের বিশাল ভারে। তাদের জন্য নৈতিক ব্যর্থতাই যেন এক সামাজিক মৃত্যুদণ্ড। আর সাহিত্যের এই জগৎ থেকে আলোচনাটা আমাদের এক ঝটকায় নিয়ে আসে আজকের কঠিন বাস্তবে। কারণ ওই যে নৈতিক নাটকগুলোর কথা আমরা পড়ছিলাম, সেগুলো কিন্তু এখন আমাদের চোখের সামনেই ঘটছে, রিয়েল টাইমে। শুরুটা করা যাক এই ছবিটা দিয়ে। এটা ২০১২ সালের একটা দৃশ্য, একটা ক্রুজ জাহাজের এক পর্যটকের তোলা। দেখতে সাধারণ মনে হলেও এটাই আজকের দিনের দর্শকসহ জাহাজডুবির এক ভয়ঙ্কর উদাহরণ। ২৭ শুধু একটা সংখ্যা, কিন্তু ২০২১ সালের নভেম্বরে এই সংখ্যাটা ছিল ইংলিশ চ্যানেলে ডুবে যাওয়া একটা ডিঙি নৌকার মৃত মানুষের সংখ্যা। গত ৩০ বছরে এত বড় বিপর্যয় আর ঘটেনি।
আর সেই রাতে যখন ওই মানুষগুলো বাঁচার জন্য আকুতি জানাচ্ছিল, তখন এক ফরাসি উদ্ধারকারী কর্মকর্তার কাছ থেকে কী জবাব এসেছিল জানেন? তার বক্তব্য ছিল, আপনারা তো জলেই পা দিয়ে দাঁড়িয়ে আছেন, আমি তো আপনাদের যেতে বলিনি। ভাবা যায়, এই এক কথাই যেন উদাসীনতার এক আধুনিক দানবের মতো শোনায়। এই যে একটা দূরত্ব তৈরি হয়েছে আমাদের সাথে, শিল্পীরা এখন ঠিক সেটাই ভাঙতে চাইছেন। তারা তাদের শিল্পে আমাদের চেনা জগতের ছবি, যেমন পারিবারিক জীবনের ছবির পাশে রাখছেন অভিবাসন পথের কঠিন বাস্তবতার ছবি, যাতে আমরা খবরের আড়ালের মানুষগুলোকে দেখতে পাই। আসলে মূল কথাটা হলো, তীরে দাঁড়িয়ে থাকা দর্শক হিসেবেও আমরা কিন্তু নিরপেক্ষ নই। মাইকেল রথবার্গের ভাষায় আমরা সবাই জড়িত সত্তা, মানে আমরা হয়তো সরাসরি দায়ী নই, কিন্তু আমরা এমন একটা সিস্টেমের অংশ যা এই ঘটনাগুলো ঘটতে দিচ্ছে, তাই কোনো না কোনোভাবে আমরাও এর সাথে জড়িত। শেষ পর্যন্ত এই আলোচনাটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। সমুদ্র যদি একটা আয়না হয়, তাহলে সেই আয়নায় যখন আমরা তাকাই, তখন নিজেদের সমাজের কোন প্রতিচ্ছবিটা আমরা দেখতে চাই? উত্তরটা আমাদেরই খুঁজে বের করতে হবে।